স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। বড় স্বপ্ন নিয়ে টাইগাররা দুবাই পৌঁছেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অতীতকে ছাড়িয়ে যেতে হলে টাইগারদের যে এবার ফাইনাল খেলতে হবে। ক্যাপ্টেন শান্ত সেই আশার কথা শুনিয়ে গেছেন, কিন্তু সাবেক ক্যাপ্টেন মোহাম্মদ আশরাফুল আবার রিকি পন্টিং এর সঙ্গে সুর মেলাচ্ছেন। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। এই 15 স্বপ্ন সারথীকে ঘিরেই স্বপ্ন 16 কোটি মানুষের চোখে মুখে। বিশ্বকাপ মানেই তো প্রত্যাশাটা আকাশচুম্বী হবে, কিন্তু প্রতিটা আইসিসি ইভেন্টেই সেই আশার ফানুষ যায় চুপসে। এবার তো শান্ত বুক ফুলিয়ে জানিয়ে গেলেন টিম টাইগার্স চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হতেই যাচ্ছে। প্রত্যাশা আর প্রাপ্তির সমীকরণটা কি তবে মিলবে? মোহাম্মদ আশরাফুলও কি ক্যাপ্টেনের মতো বড় স্বপ্ন আর বিশ্বাস বুকে লালন করছেন? আপনার কাছে কি মনে হয়, বাংলাদেশ কি আসলেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হবার মতো দল? এখন তো সে বলবে না যে আমরা এখানে ভালো রেজাল্ট করতে যাব না, এটা তো বলা উচিতও না। এতদিন ধরে আমরা খেলছি, আমি মনে করি যে আমাদের বোলিং অ্যাটাকটা ভালো আছে। এখন জাস্ট আমাদের ব্যাটসম্যানরা যদি তাদের বেস্ট সময়টা কাটাতে পারে তাদের কেরিয়ারের, অবশ্যই একটা ম্যাচ বাই ম্যাচ হয়তো আমরা চিন্তা করবো, আমরা যদি এক ম্যাচ জিততে পারি, আরেকটা ম্যাচ জিততে পারি, তাহলে কিন্তু সেমিফাইনাল জিতলে কিন্তু ফাইনাল। তো আপনার চ্যাম্পিয়ন হতে অবশ্যই বেশি ম্যাচ লাগে না, 4টা ম্যাচ লাগে যদি চ্যাম্পিয়ন হতে হয়। রিকি পন্টিং একটা কথা বলেছেন, তার প্রেডিকশন আসলে বিশ্বকাপ নিয়ে, প্রত্যেকটা দল নিয়ে। সেখানে বাংলাদেশকে আসলে তিনি খুব সম্ভবত সবার লাস্টেই রেখেছেন, কারণ তিনি বলেছেন বাংলাদেশের চাইতে আফগানিস্তান ভালো করতে পারে। রিকি পন্টিংকে মোহাম্মদ আশরাফুল কি বলবেন? মানে এখানে আপনি কি দ্বিমত করবেন কিনা? না, একদম না, একদম। ও যেই রেকর্ডে বলেছেন, ওই রেকর্ড যদি আপনি দেখেন, অবশ্যই আমাদের রেজাল্ট কিন্তু 8 নম্বরই আমি মনে করি। যদি আপনি ওভারঅল লাস্ট ইয়ারের ওয়ানডে ক্রিকেটের রেজাল্ট দেখেন, আমরা 6টা বা 7টা ম্যাচ খেলেছি, একটা মাত্র উইন। তো ওই রেজাল্ট যদি আপনি চিন্তা করেন, অবশ্যই রিকি পন্টিং কোনো ভুল কথা বলেনি। সেটাই এখন ভুল করতে যদি পারি আমরা, আমাদের প্লেয়াররা যদি তাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারে, রিকি পন্টিংই দেখবেন যে বলবে যে বাহবা দিবেন, এইটাই স্বাভাবিক। আপনার পারফরমেন্স যদি চিন্তা করেন, অবশ্যই 8 নম্বর টিম হিসেবেই আমার চোখেও মনে হয়। আইসিসি ইভেন্টে এখন অবধি টাইগারদের সবচেয়ে বড় সাফল্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে। 2017-তে সেমিফাইনাল খেললে এবার ফাইনালের স্বপ্ন ভক্তরা দেখতেই পারে। কিন্তু টাইগারদের সাম্প্রতিক সময়টা একদমই ভালো যাচ্ছে না প্রিয় ফরম্যাট ওয়ানডেতে। সবশেষ 3 সিরিজে 9 ম্যাচে জয় মাত্র 3টাতে। তার উপর এবারই প্রথম কোনো আইসিসি ইভেন্টে সাকিবকে ছাড়া বাংলাদেশ খেলতে যাচ্ছে। সাকিব তো আসলে তার অভিষেকের পর থেকে বিশ্বকাপের প্রত্যেকটা আইসিসি ইভেন্টে খেলেছে। এবার সাকিবকে ছাড়া প্রথমবার বাংলাদেশ খেলতে যাচ্ছে। আপনিও সাকিবের সঙ্গে আইসিসি ইভেন্টে খেলেছেন, মানে একদম অনেস্ট আনসার যদি বলেন, সাকিবকে আসলে বাংলাদেশ কতটা মিস করতে পারে এই ইভেন্টে? না, দেখেন, কেউর বিকল্প তো এত তাড়াতাড়ি পাবেন না। এত গ্রেট একজন প্লেয়ারের বিকল্প কি এত তাড়াতাড়ি পাওয়া যাবে? অবশ্যই মিরাজ যেভাবে খেলছেন, খুব রিসেন্টলি যদি সে এইভাবে পারফর্ম করে, তাহলে হয়তো বা র্যাঙ্কিং 1 নম্বর পজিশনটা সাকিবের যে লম্বা সময় ছিল, সেই পজিশনটা হয়তো আমরা মিরাজকে দেখব। কিন্তু সাকিবের বিকল্প তো আর মিরাজ না, ঠিক না? মিরাজ হলো রাইট হ্যান্ডি প্লেয়ার, সাকিব হলো লেফট হ্যান্ডি প্লেয়ার। তো সেই জায়গায় বিকল্প পেতে হলে তো আপনাকে লেফট হ্যান্ডি একজনকে আসতে হবে। মোহাম্মদ আশরাফুলের চোখে 4 সেমিফাইনালিস্ট কারা এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি? নিউজিল্যান্ড, পাকিস্তান, ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া। গতবারের সেমিফাইনালিস্ট বাংলাদেশ। দেখেন, রিসেন্ট পারফরমেন্স যদি চিন্তা করি, সেই জায়গায় আসলে টাফ বাংলাদেশের জন্য, কারণ বাংলাদেশ ডেথ গ্রুপে পড়েছেন। দুবাই পৌঁছেছে টাইগাররা। 2 দিনের প্র্যাকটিস শেষে 17 ফেব্রুয়ারি একমাত্র ওয়ার্ম আপ ম্যাচে শান্তদের প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের প্রথম ম্যাচ 20 ফেব্রুয়ারি, প্রতিপক্ষ শক্তিশালী ভারত। নাহিয়ান বিন জসিম, 71। চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রায় 84.5 কোটি টাকার প্রাইজ মানি ঘোষণা করেছে আইসিসি। গত আসরের চেয়ে এবার 53% বেড়েছে প্রাইজ মানির পরিমাণ। চ্যাম্পিয়ন দল পাবে প্রায় 27,46,424 টাকা। এর অর্ধেক টাকা পাবে রানার্স আপ দল। কোটি কোটি টাকার প্রাইজ মানি থাকছে সেমিফাইনাল থেকে বাদ পড়া দলগুলোর জন্য। এছাড়া কোনো ম্যাচ না জিতলেও থাকছে কোটি টাকার পুরস্কার। মাহমুদুল হাসান সজীবের রিপোর্ট। আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। চ্যাম্পিয়ন হলেই মিলবে প্রায় 27,46,424 টাকা। তবে চ্যাম্পিয়ন না হলেও সমস্যা নাই, কেবল অংশগ্রহণের জন্য রয়েছে কোটি টাকা পুরস্কার।
শুক্রবার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজ মানি ঘোষণা করেছে আইসিসি। $6.9 মিলিয়ন বা প্রায় 84.5 কোটি টাকার প্রাইজ মানি থাকছে এবারের আসরে, যা গত আসরের চেয়ে এবার 53% বেড়েছে প্রাইজ মানির পরিমাণ। চ্যাম্পিয়ন দল পাবে প্রায় 27,6,46,424 টাকা। রানার্স আপ দল পাবে তার অর্ধেক 13,53,212 টাকা। সেমিফাইনাল থেকে বাদ পড়া প্রতিটি দলের জন্য থাকছে 6,76,61,606 টাকা করে। এছাড়া পঞ্চম ও ষষ্ঠ দল পাবে 4,22,88,000 টাকা করে। পুরস্কার থাকছে সপ্তম ও অষ্টম দলের জন্য, তারা পাবে 1,69,15,401 টাকা করে। অন্যদিকে 1,51,03,037 টাকা করে পাবে প্রতিটি দল অংশগ্রহণের জন্য। এখন হিসাব করা যাক বাংলাদেশের সামনে কত টাকা আয়ের সুযোগ রয়েছে। শুধু অংশগ্রহণ করেই নাজমুল শান্তরা পাবে 1,51,03,037 টাকা। গ্রুপ পর্বে তাদের রয়েছে 3টি ম্যাচ, অন্তত একটি জিতলে আরো যুক্ত হবে 41,08,026 টাকা। এভাবে 2টি বা 3টি ম্যাচ জিতলে দ্বিগুণ বা 3 গুণ হবে টাকার পরিমাণ। যদি সেমিফাইনালে উঠে বাদ পড়ে যায় তবে যুক্ত হবে আরো 6,76,61,606 টাকা। এর সঙ্গে টুর্নামেন্টে পঞ্চম, ষষ্ঠ কিংবা সপ্তম হলেও থাকছে কোটি টাকা পুরস্কার। যদি বাংলাদেশ টুর্নামেন্টে অষ্টম হয় তাহলে অংশগ্রহণের টাকা সহ মোট পাবে 3,20,18,438 টাকা। মানে কোনো ম্যাচ না জিতলেও এই টাকা নিয়ে দেশে ফিরবে শান্ত বাহিনী। এখন দেখার পালা কত টাকার পুরস্কার নিয়ে টাইগাররা দেশে ফিরতে পারে। মাহমুদুল হাসান সজীব, ৭১। সবশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে 4 জয়, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের ওপরে আছে বাংলাদেশ। এই ফরম্যাটের স্পেশালিস্ট মুমিনুল হক চান র্যাঙ্কিংয়ে বাংলাকে 3-4-এ নিয়ে যেতে, তবে সুযোগ আসলেও আর ক্যাপ্টেন্সি করার আগ্রহ দেখাবেন না। ভিন্ন কারণে সাবেক কোচ হাতুরুকে বড় ধন্যবাদ দিয়েছেন মুমিনুল হক। সাইফুল রূপকের রিপোর্ট। রকচটা একগুয়ে চান্ডিকা হাতুরু সিংহে টাইগার হেড কোচ হিসেবে 2 মেয়াদেই নানা বিতর্কিত কর্মকাণ্ডে আলোচনায় ছিলেন, সমালোচিতও হয়েছেন। তামিম ইকবালের ভক্তরা হয়তো কখনোই ক্ষমা করতে পারবেন না এই লঙ্কানকে। ঠিকই ব্যাট চালিয়ে দারুণ শিক্ষা দিয়েছিলেন মুমিনুল হক। সাদা পোশাকে একের পর এক সেঞ্চুরি করা বাংলার ডন ব্র্যাডম্যানের খেতাব পাওয়া মুমিনুলকে 2017-তে বাংলার শততম টেস্ট ম্যাচটায় খেলাননি, দল থেকে ছুড়ে ফেলতেও দ্বিধা করেননি। মজার ব্যাপার, বাংলাদেশের চাকরি ছেড়ে পরের বছরের একদম শুরুতে লঙ্কান হেড কোচ হয়ে এসে চট্টগ্রাম টেস্টেই হাতুরুকে হজম করতে হয়েছিল মুমিনুলের জোড়া সেঞ্চুরি, সাথে এগ্রেসিভ সেলিব্রেশন। 71-এর মাইক্রোফোন হাতে মুমিনুল ফিরে গেলেন 7 বছর আগের সেই ঘটনায়। এক একজনের চুজ একরকম থাকে, তো আপনি আমাকে চুজ করেন না, আমি আপনাকে চুজ করি, তার মানে এটা কোনো একটা বড় একটা ইস্যু। তো এটা নিয়ে বলাটা খুব ডিফিকাল্ট। কিন্তু ওই সময় যে ওই জিনিসটা ইনসিডেন্স হয়েছিল সেটার জন্য ওকেও ধন্যবাদ দেওয়া উচিত, তেমন আল্লাহর কাছে শুকরিয়া, কারণ ওইটা ওই সময় না করলে হয়তো আমার খেলাটা আরও ইমপ্রুভ হতো না। যে আল্লাহ হয়তো কোনোভাবে আমাকে ইশারা দিতে তোমার কিছু কিছু জায়গায় ইমপ্রুভ করতে হবে, ওর মাধ্যমে হয়তো জিনিসটা দিয়েছিল। তাহলে থ্যাঙ্কস ফর জানিয়েছেন। হ্যাঁ। বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি 13টা টেস্ট সেঞ্চুরি। তার কাপ্তানিতেই সাদা পোশাকে এসেছিল টাইগারদের সবচেয়ে বড় অর্জন, মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়। ইতিহাস গড়া সেই জয়ের মাস 6-এর মধ্যেই কেন নেতৃত্ব ছেড়েছিলেন মুমিনুল? শেষের দিকে আমি আসলে ক্যাপ্টেন্সি এনজয় করছিলাম না। আমি যখন আপনি ক্যাপ্টেন্সি নিজে এনজয় করবেন না, নিজেও পারফর্ম করবেন না, তখন আপনি যদি রান না কোত্থেকে আসছিল, আপনি যদি পারফর্ম না করেন তখন অবশ্যই চাপটা তৈরি হয়। এটা হোক আপনাদের মাধ্যমে হোক অথবা ভিন্ন মানুষের মাধ্যমে হোক। তো আমি নিজে পারফর্ম করতে না বলে, এজ এ ক্যাপ্টেন হিসেবে পারফর্ম করতে না, বা টিম যদি না যেত, আমি যদি পারফর্ম নাও করতাম, টিম যদি রেজাল্ট করতো তাহলে হয়তো ডিফারেন্ট ইস্যু হতো। আমি নিজেও পারফর্ম করছিলাম না, টিমও রেজাল্ট করতে পারছিলাম না। আবার যদি ক্যাপ্টেন্সি পান টেস্ট নিবেন না, আমার মনে হয় না। আমি এই জিনিসটা এনজয় করেন, আমার কাছে মনে হয় না যে আমি করব। মানে অফার পেলেও করবেন না ক্যাপ্টেন্সি? দেশকে দেওয়ার ক্যাপ্টেন্সি, কারণ এখন দেখেন, আপনার যখন কেউ থাকে না তখন ডিফারেন্ট ইস্যু। এখন আপনার তো অনেক ক্যাপ্টেন আছে, মিরাজ আছে, মিরাজ খুব ভালো ক্যাপ্টেন্সি করেছে, শান্ত ভালো ক্যাপ্টেন্সি করেছে, শান্তর আন্ডার আপনি বিদেশে টেস্ট সিরিজ জিতলেন। মিরাজের আন্ডারও আপনি 2টা টেস্ট ম্যাচের মধ্যে একটা খারাপ খেললে পরেটা তো খুব ভালো কামব্যাক করেছে। তো আপনার তো এখন লিডার আছেই। 2024-এ বাংলাদেশের খেলা 10 টেস্টের একাদশেই ছিলেন মুমিনুল হক। 1 সেঞ্চুরির সাথে 550, মোট 529 রান তোলেন। বিপিএলে দল মেলেনি। নতুন বছরে টাইগাররা প্রথম টেস্ট খেলবে জুনে শ্রীলঙ্কার মাটিতে। প্ল্যানিং করার
মালিক একমাত্র আল্লাহ তাআলা, হয়তো আমি আমার প্রসেসটা মেনটেন করতে পারবো, এছাড়া কতদিন গেল স্বপ্ন আসলে যে স্বপ্ন তো আপনার মানুষের অনেক ধরনের স্বপ্ন থাকে, আর সব স্বপ্ন সব জায়গায় এক্সপোজও করা যায় না। টেস্ট টিমকে আমি যাওয়ার আগে অ্যাটলিস্ট যাদের 3-4 নম্বরে রেখে যেতে পারি, করতে পারি, ট্রুপ কন্ট্রিবিউট করতে পারি, এটাই। সাইফুল রূপক, ৭১। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির বদলে লজ্জার সাগরে ডুবল বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়েছে তারা। 2 ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে কলম্বোতে অজিদের 174 রানের বিশাল ব্যবধানে হারিয়ে 2-0 সিরিজ জিতে নিয়েছে চারিত আসালঙ্কার দল। মাহমুদুল হাসান সজীবের রিপোর্ট। লজ্জা নাকি বিপর্যয়, মাইটি অস্ট্রেলিয়ার একই হাল। বিশ্ব চ্যাম্পিয়নরাই নাকি হোয়াইট ওয়াশ হলো শ্রীলঙ্কার কাছে, যারা কিনা চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করতে পারেনি। কলম্বোতে অজিদের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের ঝালিয়ে নেয়ার প্রস্তুতি, আর লঙ্কানদের সামনে ঘরের মাটিতে সিরিজ জয়ের হাতছানি। 2 ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটাতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। শুরুতে ব্যাটিং বিপর্যয় পড়লেও নিশান মধুশঙ্কা আর কুশল মেন্ডিসের দারুণ ব্যাটিংয়ে বিপদ সামলে উঠে সফরকারীরা। 51 করে থামেন মধুশঙ্কা, তবে মেন্ডিস ছিলেন অনবদ্য। 113 বলে সেঞ্চুরি তুলে নেন এই লঙ্কান, তবে সেঞ্চুরি করে বেশি দূর আগাতে পারেননি তিনি। 101 রানে জাম্পার বলে ক্যাচ আউট দিয়ে ফেরেন প্যাভিলিয়নে। মেন্ডিসের পর রানের গতি বাড়াতে সমানে ব্যাট চালান লঙ্কান কাপ্তান চারিত আসালঙ্কা। তার 66 বলে অপরাজিত 78 রানের ক্যামিওতে নির্ধারিত ওভার শেষে শ্রীলঙ্কার বোর্ডে 4 উইকেটে 221 রান। জবাব দিতে নেমে শুরুতেই নড়বড়ে মাইটি অস্ট্রেলিয়া। 33 রানে হারিয়ে বসে 3 উইকেট। দলের বিপদ কাটিয়ে উঠতে চেষ্টা চালান স্মিথ ও জশ ইংলিশ, তবে 46 রানের জুটি গড়েই থামতে হয় তাদের। এরপর কেবলই চলেছে আসা যাওয়ার মিছিল। 79 রানে 4 উইকেট হারানো অজিরা বাকি 6 উইকেট হারায় 28 রানের ব্যবধানে। আগের ম্যাচে 165 রানে অল আউট হওয়া স্মিথরা এ ম্যাচে গুটিয়ে যায় মাত্র 107 রানে। 174 রানের বড় জয় পায় শ্রীলঙ্কা, আর এর মধ্য দিয়ে এশিয়ার সর্বনিম্ন রানে অল আউটে লজ্জায় পড়েছে তারা। ম্যাচে দুনিত ভেল্লাগে তুলে নেন 4 উইকেট, 3টি করে উইকেট পেয়েছেন আসিতা ফার্নান্দো ও ওয়ানিন্দো হাসারাঙ্গা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাজে প্রস্তুতি নিয়ে লাহোরে যাবে অজিরা। মাহমুদুল হাসান সজীব, ৭১। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বড় চমক, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক হতে পারেননি বিরাট কোহলি। ক্যাপ্টেন্সি গেছে ইয়াং ম্যান রজত পাতিদারের কাছে। বিস্তারিত মাহদি হাসানের রিপোর্টে। যেন সিনেমার চিত্রনাট্য। অধিনায়ক হিসেবে বিরাট কোহলি নাম ঘোষিত হলেও কারো ভ্রু কুচকানোর কিছু থাকতো না, কিন্তু যখন শোনা যায় ক্যাপ্টেন হচ্ছেন রজত পাতিদার, বিস্ময়ের ঢেউ ক্রিকেট মহলে। মধ্যপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরমেন্স করা এই মিডল অর্ডার ব্যাটসম্যানকে এবারের আইপিএল এর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্বে দেখা যাবে। অথচ ভারতীয় জাতীয় দলে তার অভিজ্ঞতা সীমিত। আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত খেলেছেন মাত্র 4টা ম্যাচ, যার মধ্যে 3টা টেস্টে, একটা ওয়ানডে। টি20 ফরম্যাটে এখনও জাতীয় দলের জার্সি গায়ে ওঠেনি। হঠাৎ কেন পাতিদার? পাতিদারের নাম শুনে অবাক হয়েছেন অনেকেই, তবে এই সিদ্ধান্ত যে একেবারে হুট করে নেওয়া নয় সেটা বোঝা গেল স্বয়ং পাতিদারের কথায়। ক্যাপ্টেন হওয়ার পর তিনি জানান, গত মৌসুমে দলের ডিরেক্টর অফ ক্রিকেট মো বোবাট আমার সঙ্গে কথা বলেছিল। তিনি জানতে চেয়েছিলেন আমি অধিনায়কত্বে আগ্রহী কিনা। আমি তখন বলেছিলাম আরসিবির হয়ে অধিনায়কত্বের আগে রাজ্য দলকে নেতৃত্ব দিতে চাই। সেখান থেকে হয়তো ফ্র্যাঞ্চাইজির মনে হয়েছে এই দায়িত্ব নেওয়ার মতো মানসিকতা তার আছে। বেঙ্গালুরুতে নিজের জায়গা পাকা করতে সময় লেগেছে পাতিদারের। 2021 সালে প্রথমবার আইপিএল মাতিয়েছিলেন তিনি। এরপর থেকে দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। আইপিএল এখন পর্যন্ত খেলেছেন 27টা ম্যাচ। যদিও অনেকেই তাকে হাই প্রোফাইল খেলোয়াড় হিসেবে ভাবেন না, কিন্তু বেঙ্গালুরুর ম্যানেজমেন্ট তার মধ্যে এমন কিছু দেখেছে যা বাকিরা দেখেনি। বেঙ্গালুরুর ক্যাপ্টেন হিসেবে পাতিদারের নাম ঘোষণা হতেই শুভেচ্ছার জোয়ার। স্বয়ং বিরাট কোহলি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু প্রশ্ন একটাই, এই দায়িত্ব কি সামলাতে পারবেন পাতিদার? দলের তারকা ক্রিকেটারদের নেতৃত্ব দেওয়া সহজ হবে তো? মাহদি হাসান, ৭১।
তারুণ্যের উৎসবের কারণে প্রাণ ফিরেছে দেশের ক্রীড়াঙ্গনে। তরুণ সমাজের শক্তি দিয়ে বাংলাদেশকে পুনর্গঠনের জন্য দেশব্যাপী তারুণ্যের উৎসব উদযাপন আয়োজন করে অন্তর্বর্তী সরকার। দাবা, শুটিং, জিমন্যাস্টিক্স, সাঁতার ও কাবাডি ফেডারেশনও করেছে প্রতিযোগিতা। অনুবাপী রিপোর্ট। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী চলছে তারুণ্যের উৎসব। কেটেছে দীর্ঘদিনের অচলায়তন, প্রতিটা ফেডারেশনে যেন উৎসবের আমেজ। ভয়কে জয় করে এগিয়ে চলার চেষ্টা, নীল জলে ঢেউ তুলেছে সাঁতারুরা। তারুণ্যের উৎসবে মিরপুর সুইমিং কমপ্লেক্সে হয়েছে ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা। 23টি দলের কোচ, খেলোয়াড়, কর্মকর্তা সহ প্রায় 300 জন অংশ নিয়েছেন এই আয়োজনে। সাঁতার থেকে শুটিং, সেখানে নিশানাবাজদের খেলা। দেশের সম্ভাবনাময় খেলাটাই বাড়ছে তরুণদের আগ্রহ। ওরা করতে চায় বাজিমাত। আন্তর্জাতিক পর্যায়ের জন্য নিজেকে তৈরির মঞ্চ হিসেবে মানছে তারুণ্যের উৎসবকে। দেশের 30টা রাইফেল ক্লাবের প্রায় 120 জন শুটার অংশ নিয়েছেন এই প্রতিযোগিতায়। পিছিয়ে ছিল না দেশের জিমন্যাস্টরা। দারুণ জমেছিল ওদের তারুণ্যের উৎসবের লড়াই। নানা ডিসিপ্লিনে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা। বাংলাদেশ জিমন্যাস্টিক্স ফেডারেশন 19 না পেরোনো ছেলে মেয়েদের নিয়ে আয়োজন করেছিল এই প্রতিযোগিতা। তারুণ্যের উৎসবে দাবা ফেডারেশনের আয়োজনে ছিল ভিন্নতা। ওরা আয়োজন করেছিল স্কুল দলগত র্যাপিড দাবা প্রতিযোগিতা। সবাইকে টেক্কা দিয়ে ওপেন বিভাগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ। ঢাকা, চট্টগ্রাম ও বরিশালের 15টি স্কুল দাবা দল অংশ নেয় এই প্রতিযোগিতায়। সব খেলার সাথে পাল্লা দিয়ে জাতীয় খেলা কাবাডিতেও লেগেছে তারুণ্যের উৎসবের রং। ছেলে ও মেয়ে যুব কাবাডি প্রতিযোগিতার জাতীয় পর্বের খেলা শুরু হচ্ছে শনিবার পল্টনে। অর্ণব বাপি, 71। এই ছিল এই মুহূর্তের খেলা যুগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।